খোকন স্টাইরি চ্যানেলের সকল প্রকার পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। বেশি কিছু নেওয়ার দরকার নেই, আমরা ওখানে গিয়ে শপিং করে নেব। প্রহর, কিন্তু এই সময় তোরা ঘুরতে যাবি, যদি কোনো প্রবলেম হয় তাহলে যাওয়ার দরকার নেই। অয়ন, এবার আমি পুরো প্রোটেকশন নিয়ে যাব, সো চিন্তা করিস না। সায়ন একটু দুঃখী চেহারা করে বলে, ভাবি আমাদের একা ফেলে চলে যাবে। মারু, তোমরাও চলো, সবাই গেলে মজা হবে অনেক। সায়ন হেসে দিয়ে বলে, হানিমুনে দেবরকে নিয়ে গেছে, আমাদের জুনিয়র আয়ন আসবে কিভাবে? লজ্জায় আমি মাথা নিচু করে ফেলি। অয়ন সায়নকে ধমক দিয়ে বলে, সবার সামনে কি বলছিস? মার খাওয়ার ইচ্ছে আছে? সায়ন, না চাচ্চু, শোনার ইচ্ছে আছে। সবাই হাসাহাসি করে। প্রহর চুপচাপ মাথা নিচু করে খাবার খাচ্ছে আর কিছু একটা ভাবছে। প্রহর মুচকি হেসে বলে, তা কোথায় যাওয়া হচ্ছে? অয়ন, নিউজিল্যান্ডে। আমি লাফ দিয়ে উঠে বললাম, নিউজিল্যান্ড? ওয়াও! জানেন আমার কত ইচ্ছে ছিল সেখানে যাওয়ার। অয়ন, তাই তো নিয়ে যাচ্ছি। সায়ন, ঘোরার জন্য নিউজিল্যান্ড সেই রকম একটা জায়গা, যতবার গেছি মন ভরে গেছে। তা সেখানে কোথায় উঠবা? অয়ন, সেটা নিরের জন্য সারপ্রাইজ। মারু, ইস, আমি আর অপেক্ষা করতে পারছি না, কখন যাব আমরা? অয়ন, যাবো, এখন তো শান্তি মতো খাও। আমি এক্সাইটেড হয়ে বললাম, তার মানে আমি কালকে নিউজিল্যান্ডের সমুদ্রে থাকবো? সেখানে গিয়ে কি কি করব ভাবতেই ভালো লাগছে, আর খেতে ইচ্ছে করছে না। অয়ন, চুপচাপ খাও, নাহলে নিয়ে যাব না। আমি মুখ বাঁকিয়ে বললাম, দিলেন তো আমার এক্সাইটেডমেন্টে পানি ঢেলে। প্রহর, কতদিনের জন্য যাচ্ছিস তোরা? অয়ন, 1 সপ্তাহ। প্রহর, তাহলে এই কয়দিনের জন্য আমিও চলে যাব ঘুরতে, কোথাও না কোথাও। অয়ন, তোর সাথে স্নেহ যাবে। প্রহর ভ্রু কুচকিয়ে বলল, কোন কারণে? অয়ন, আরে স্নেহ আশ নিয়ে পড়ছে, তুই ওকে একটু হেল্প করে দিবি। প্রহর, আমি কি চিটার নাকি? ওকে বল কোনো চিটারের সাথে যেতে। অয়ন, তুইও টিচার হয়ে যা। আর রোহিত আঙ্কেল আমাকে রিকোয়েস্ট করেছে, তার কথা আমি ফেলতে পারি না। প্রহর, আঙ্কেল কেন তোকে রিকোয়েস্ট করবে? অয়ন, কারণ স্নেহা তারই মেয়ে। প্রহর, তুই এসব ইচ্ছে করে করেছিস, আমি জানি। খাওয়া হয়ে গেছে আমি গেলাম। প্রহর উঠে যেতে থাকে। অয়ন হেসে বলে, স্নেহাকে কি বলবো, আঙ্কেল কিন্তু কষ্ট পাবে। প্রহর যেতে যেতে বলে, কাল আসতে বলবি, আর কম কথা বলতে বলে দিবি। আমার কিন্তু বেশি কথা একদম পছন্দ না। সায়ন, প্রহর ভাইয়া যদি স্নেহাকেও মনে ধরে। মারু, আরে ধরবে, লেখক মানুষ তাড়াতাড়ি প্রেমে পড়ে। অয়ন আমার দিকে তাকিয়ে বলে, এই কথা তোমাকে কে বলেছে? আমি একটু হেসে বললাম, এমনি বললাম। সবাই খাওয়া দাওয়া শেষ করে রুমে যায়, আমি প্যাকিং শুরু করে দিই। অয়ন আমাকে সাহায্য করছে প্যাকিং করতে। প্যাকিং শেষ করে আমি ব্যালকনির রেলিং ধরে দাঁড়িয়ে আছি। বাইরে বৃষ্টি পড়ছে, তাই হাতটা বাইরে বাড়াতেই আরেকটা হাত আমার হাত ধরে ভিতরে নিয়ে আসলো। আমি তাকিয়ে দেখি অয়ন। আমি কপাল কুঁচকিয়ে বললাম, কি হলো? অয়ন তার শার্টে আমার হাত মুছতে মুছতে বলল, এই কিছুদিন আগে জ্বর ভালো হয়েছে, আবার বাঁধাতে চাও নাকি? আর গ্রিলের এত কাছে দাঁড়িয়ে আছো কেন? বৃষ্টি পানি ছিঁড়ে পড়ছে না? আরে কিচ্ছু হবে না, শুধু শুধু চিন্তা করে। শুধু চিন্তা করি না, আপনার যে কিছুদিন পরপর কিছু হলেই ঠান্ডা লেগেছে তাই বলি। জানলেন কি করে? জানি তো অনেক কিছুই। আচ্ছা এখন ভেতরে চলো। আমি হাত ছাড়িয়ে দিয়ে বললাম, না যাব না, আমি কিছুক্ষণ এখানেই থাকবো। ঠিক আছে তাহলে থাকেন, আমি কি মানা করেছি নাকি? আমি আবার গ্রিলের বাহিরে হাত বাড়াই। অয়ন আবার আমার হাত ধরে ভিতরে এনে টান দেয়। আমি কিছুটা এগিয়ে যাই অয়নের দিকে। চোখে চোখ পড়ে। অয়ন আমার দিকে এভাবে তাকানো দেখে আমি আমার চোখ আস্তে আস্তে নিচে নামিয়ে নিচ্ছি।
আমার চোখ আটকে যায় অয়নের গলার আর্মস আপেলের দিকে। আমি সেই দিকেই তাকিয়ে আছি। অয়ন বারবার ঢোক গিলে আর্মস আপেলটা বারবার উপর নিচ করছে। আমি সেদিকে তাকিয়ে একটা ঢোক গিলে ওইদিকে হাত বাড়াই। ওটা স্পর্শ করার আগেই অয়ন আমার হাত ধরে গ্রিলের সাথে লাগিয়ে ফেলে। আমি অয়নের দিকে তাকাই, সে নেশা ভরা চোখে আমার দিকে তাকিয়ে এগিয়ে আসছে। আমিও মনে হয় সেদিকেই যাচ্ছি। অয়ন আমার ঠোঁটের কাছে আসতেই আমি চোখ বন্ধ করে ফেলি। ঠিক তখনই দরজায় টোকা পড়ায় দুজনে লাফ দিয়ে আলাদা হয়ে যাই। দুজনেই আমরা ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছি। আবারও দরজায় টোকা পড়ায় আমি তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দেখি প্রহর দাঁড়িয়ে আছে। আমি লজ্জায় তাকাতে পারছি না। অয়নও ব্যালকনি থেকে বের হয়ে আসে। প্রহর ভিতরে এসে বলে, কি হলো মারু, তোমার চেহারা এমন লাল হয়ে গেছে? আমি তাড়াহুড়ো করে বললাম, কই না তো, আমার নিচে একটু কাজ আছে, আমি আসছি। বলে চলে যায়। প্রহর ওদের দিকে তাকিয়ে একটু হলেও বোঝা যায়। অয়ন প্রহরের কাঁধে হাত দিয়ে বলে, অয়ন, একদম ঠিক টাইমে এসেছিস, না হলে? না হলে? কিছু না, কিসের জন্য এসেছিস সেটা বল। প্যাকিং করেছিস কিনা সেটাই দেখতে এলাম। করে ফেলেছি। প্রহর একটু সংকোচ বোধ করে বলে, তোদের মধ্যে কি এখনো তেমন কোনো সম্পর্ক গড়ে ওঠেনি? অয়ন একটা লম্বা নিঃশ্বাস ছেড়ে বলে, আমি চাই না নীরের অজানাতে কিছু হোক। আমি চাই সব সত্যিটা জেনে নীর আমাকে ভালোবাসুক। প্রহর, কিন্তু এটা বিপজ্জনক হতে পারে নীরের জন্য। জানি, তবে আমি আমার বেস্ট ট্রাই করব। আমি রুম থেকে বেরিয়ে বাড়ির অন্য সাইডে চলে যাই। ইস, কি হতে যাচ্ছিল তাই ভেবে ভেবে লজ্জা পাচ্ছি। আল্লাহ, আমি এতটা নির্লজ্জ হয়ে তাকিয়েছিলাম কিভাবে, তাই ভাবছি। একটু আগে গিয়ে দেখি সায়ান আবার কার সাথে কথা বলছে। একটু এগিয়ে যেতেই দিয়ার বোঝার চেষ্টা করলাম। বলছে, সায়ান শুনতে পেলাম। আমাকে দেখেই সায়ান থেমে গিয়ে বলে, আরে ভাবি তুমি? আমি একটা হাসি দিয়ে বললাম, দিয়ার সাথে কথা বলছো বুঝি? সায়ান মাথা নাড়িয়ে হ্যাঁ জবাব দিল। আমি বললাম, তা কি বোঝানো চেষ্টা করা হচ্ছিল? সায়ন, আসলে ও একটু অভিমান করে আছে। কেন, কি করছো? আরে করিনি কিছু, হাতে একটু ব্যথা পেয়েছি তাই। কোথায় একটু সান্ত্বনা দিবে তাও না, উনি কষ্ট পেয়ে অভিমান করে বসে আছে। সরি, আমার জন্য? আরে ভাবি, আপনার জন্য কিছু হয়নি, শুধু শুধু নিজেকে দোষ দিবেন না। আমি তো এটা বুঝতে পারছি না এগুলো করছেটা কে। আচ্ছা, তাহলে আমি যাই, তুমি বলো। ঠিক আছে ভাবি। সন্ধ্যায় আমরা রেডি হয়ে নিচে বসে আছি। একটু পরেই বের হব। সবাই একসাথে বসে কথা বলছি। অয়ন, সায়ন, তুই কিন্তু চিকিৎসা চালিয়ে যাবি, ডক্টর আলো তোর খেয়াল রাখবে। সায়ন, ভাইয়া কোনো দরকার নেই, আমি অন্য কোনো ডাক্তার দেখিয়ে দিব। বেশি বুঝিস না, কাল যাবি, গিয়ে দেখিয়ে আসবি। সায়ন মন খারাপ করে বলে, ঠিক আছে। প্রহর, টাইম হয়ে গেছে, চল তোদের দিয়ে আসি। অয়ন, চল। ওরা বেরিয়ে পড়ে। 1 ঘন্টা এয়ারপোর্টে পৌঁছে যায়। প্রহর আমাদের বিদায় জানাচ্ছে। আমি আর অয়ন প্রহরকে বাই বলে প্লেনে উঠে যাই। প্রহর অনেকক্ষণ এয়ারপোর্টে মাথা নিচু করে বসেছিল। আমি আর অয়ন বসি। প্লেনটি আকাশে উঠতেই মনে হলো যেন কান দুটি স্তব্ধ হয়ে গেছে। ভিতরটা কেমন খালি খালি মনে হচ্ছে। কিছুক্ষণ পরে ঠিক হয়ে যায়। আমি কাচের জানালা দিয়ে বাইরে দেখার চেষ্টা করছি। অয়ন আমাকে জিজ্ঞেস করে, কি করছো? মারু, আরে আমি আকাশ দেখার চেষ্টা করছি। এখন কিভাবে দেখবে? এখন তো রাত, এখন দেখা যাবে না। আমি মুখ ফুলিয়ে বললাম, তাহলে আমাকে রাতে কেন আনলেন? দিনের সময় আনলে কি সমস্যা হতো? আচ্ছা বাবা, আসার সময় আমরা দিনে আসবো, ঠিক আছে? ওকে। আচ্ছা, শুনেছি নিউজিল্যান্ড নাকি স্বর্গের মতো সুন্দর। স্বর্গ কেমন সেটা তো কেউ দেখেনি, কিন্তু এটা ঠিক, সেখানটা অনেক সুন্দর। যেমন সুন্দর সমুদ্র, তেমন সুন্দর তার পাহাড়। সবকিছু মিলিয়ে অনেক সুন্দর একটা জায়গা।
আর একজন আমাকে বলেছিল সে অনেকগুলো ডলফিনকে একসাথে দেখার অনেক ইচ্ছে, আর বিকেলে সূর্য ডোবার আগে সমুদ্রের মাঝখানে তাদের দেখা যায়। কে বলেছিল? জানি না, আমার স্বপ্নে বলেছিল কেউ একজন। আপনি স্বপ্নে একটু বেশিই দেখেন। কি করব, স্বপ্ন ছাড়া বাঁচা যায় নাকি? অয়নের সাথে গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি বলতেও পারি না। অয়নের বুকে কখন মাথা রেখে ঘুমিয়ে গেছি, যখন চোখ খুলে নিজেকে একটা রুমে পাই। অসাধারণ কাঠের কারিগরি মনে হচ্ছে। রুমে আশেপাশে কেউ নেই, বারান্দা দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে। আমি দৌড়ে যাই, গিয়ে দেখে আশেপাশে মাটি নেই, সমুদ্রের পানি। প্রথমে একটু ভয় পেয়ে যাই, বাড়িটা কি সমুদ্রে ভেসে আছে নাকি? আমি তো সাঁতারও জানি না। অয়ন বলে চিৎকার করতেই অয়ন এসে হাজির, আমার হাত ধরে বলে কি হয়েছে। আমি একটু ভয়ে উত্তর দিই, আমরা কি সমুদ্রে ভেসে আছি নাকি? কোথায় আমরা? ডুবে যাব না তো আবার? অয়ন হেসে উত্তর দিয়ে বলে, পাগল মেয়ে, চলো আমার সাথে। বলে আমার হাত ধরে রুমের বাইরে নিয়ে যায়। ড্রয়িং রুম পেরিয়ে বাইরে তাকিয়ে দেখি আমরা একটা ছোট্ট রিসর্টে। আমি যেটাকে সমুদ্রের উপর তৈরি করা হয়েছে দেখে আমার মন জুড়িয়ে গেল। এত সুন্দর। অয়ন হেসে বলে, তুমি ডুববে না, নিচে কোমর পর্যন্ত পানি। আমি বললাম, তাহলে আমার তো বুক পর্যন্ত হবে। আপনি যে লম্বা। কেন, তোমার কি খাটো ছেলে পছন্দ নাকি? আর হলেও কিচ্ছু করার নেই, এখন তো পা কেটে ফেলতে পারবো না। আমি হেসে দিয়ে বললাম, আমি কি তা বলেছি নাকি? আচ্ছা, এখানে আর কেউ নেই? না, পুরো রিসর্ট বুক করে ফেলেছে, শুধু যা যা দরকার পড়বে ফোন করলেই দিয়ে যাবে। ওহ, ওকে। কোনো বিপদ হবে না তো আবার? না, আশেপাশে অনেক লোক আমাদের খেয়াল রাখছে, তুমি বুঝতে পারবে না। ওকে। জায়গাটা ঠিক আমার মনের মতো। আপনার এমন জায়গায় আসার ইচ্ছে ছিল নাকি? ঠিক আমার না, কোনো একদিন একজন এমন জায়গার কথা বর্ণনা করেছিল। তাও আবার স্বপ্নে, তাই তো? অয়ন শুধু হাসলো। দুজন রুমের ভেতরে যায়। আমি একটা টানা দিয়ে বলি, রুমটা খুব সুন্দর আর অনেক বড়, তাই না? এক কাজ করো, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি একটু ঘুমাই। এখানে আমরা ঘুমানোর জন্য আসছি? তুমি তো সারা রাত ঘুমালে, আমি তো পারিনি। এখন মাত্র 9টা বাজে, আমরা 11টার দিকে বেরোবো। ওকে? ঠিক আছে। একজন সার্ভেন্ট প্রহরের দরজা ধাক্কাচ্ছে। প্রহর দরজা খুলতেই বলে ওকে একজন তার জন্য অপেক্ষা করছে। প্রহর নিচে যায়, গিয়ে দেখে স্নেহা বসে আছে। প্রহরকে দেখে দাঁড়ায়। প্রহর, আপনি এখানে? আপনি তো আমাকে আসতে বলেছিলেন। কয়েকদিন আপনি সেখানে যাবেন, আমি আপনার সাথে যাব। তাই বলে এত সকাল সকাল এসে পড়বেন? আমি আমার ভাগের সময় নষ্ট করতে চাই না। আচ্ছা, আপনার বয়স কত? প্রহর ভ্রু কুঁচকিয়ে জিজ্ঞেস করে। কেন? আচ্ছা, আপনার বয়স কত এটা বলবেন না, ঠিক আছে। তাহলে কি আমাকে আপনার বড় মনে হয় নাকি? না, কেন? এই যে আমাকে আপনি 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 করে ডাকছেন, নিজেকে কেমন বয়স্ক বয়স্ক মনে হয়। তুমি করে ডাকতে পারেন না? অফ, ঠিক আছে, তুমি করেই বলবো। ঠিক আছে, এখন রেডি হয়ে আসেন তাড়াতাড়ি, আমাদের লেট হয়ে যাবে। ঠিক আছে। আমি গোসল করে এসে দেখি অয়ন ঘুমিয়ে আছে। দেখে মনে হচ্ছে একদম কোনো বাচ্চা। আমি অয়নের কাছে গেলাম, আর একটু কাছে যেতে ইচ্ছে করছে, তো আমি আর একটু কাছে গেলাম। মনের মধ্যে না জানি কেমন করছে, জানি না কেন মনে হচ্ছে আজ কিছু তো একটা হবে, যাই হবে ভালোই হবে। হঠাৎ আমার চুলের এক ফোঁটা পানি অয়নের গালে গিয়ে পড়ে। অয়ন চোখ খুলে, আমি সরে যেতে নিই, অয়ন আমার মাথায় এক হাত দিয়ে ধরে কাছে নিয়ে আসে। ওনার চোখ খোলাতে আমি ভয়ে চোখ বন্ধ করে দিই। অয়ন মারুকে দেখে মুচকি হেসে দুহাত দিয়ে ওর মাথায় হাত দিয়ে কাছে এনে কপালে কিস করে। অন্যদিকে ফিরে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ে। আমি চোখ খুলে নিজের অজান্তেই হেসে দিই। ওনাকে ঘুমাতে দিয়ে আমি চুল মুছতে মুছতে বাইরে যাই। গিয়ে বাইরের দৃশ্য দেখছি, খুবই মনোরম একটা জায়গা। এই জায়গায় কোনো আনরোম্যান্টিক কেউ আসলেও রোমান্টিক হয়ে যাবে নিশ্চিত। নিউ কাপলদের জন্য একদম পারফেক্ট। আমি সমুদ্রের দিকে তাকিয়ে আছি।
একদম হালকা ঢেউ, কিন্তু রোদটা প্রখর। তবে জোরে বাতাস বয়ে যাওয়ার কারণে রোদ এতটা প্রভাব ফেলতে পারছে না। আমি এই ঢেউয়ের মধ্যেও অয়নের চেহারা দেখতে পারছি, ওর কথাই ভাবছি। ভাবতে ভালো লাগছে। তবে কি আমি অয়নকে ভালোবেসে ফেলেছি? এটা নিয়ে আমি অনেক কনফিউজড। তবে এই কনফিউশন আমার মাঝে ভালো লাগছে। এই সময় অয়ন আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে, কি ব্যাপার, কি এমন ভাবছো যার কারণে তোমার মুখে এমন লজ্জা মাখা হাসি? আমি কিছুটা অয়নের ছোঁয়ায় মগ্ন হয়ে বললাম, জানি না। অয়ন আমাকে আরেকটু শক্ত করে ধরে কানের কাছে মুখ এনে বলল, আমি জানি তোমার কি হয়েছে। আমি একটু শান্তভাবে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? অয়ন আস্তে করে আমার কানে বলল, আমার ভালোবাসার ছোঁয়া লেগেছে তোমার। এটাকে প্রেম ঘোর বলে। প্রেমের নেশায় আছো। আমি চোখ বন্ধ করে আছি। সত্যি প্রেম ঘরে চলে যাচ্ছি আমি। অদ্ভুত একটা শিহরণ ছুঁয়ে যাচ্ছে আমার মন। শরীরে কম্পনের মতো হচ্ছে। অয়ন কিছুটা বুঝতে পেরে আমাকে ছেড়ে দিয়ে বলে, তুমি রেডি হও, আমি ফ্রেশ হয়ে আসছি, তারপর আমরা ঘুরতে যাব। আমি শুধু বললাম। কিছুক্ষণ পর আমি প্যান্ট আর একটা লম্বা টপ পরে সাথে ওড়নাটাও পেঁচিয়ে নেই। আমিও সাদা টপ পরি আর অয়নও সাদা শার্ট পরে। আমরা দুজন বেরিয়ে পড়ি ঘুরতে। এদিকে চারিদিক ফাঁকা, তাই আমরা অন্যদিকে যাব। আমরা বাইকে গেলাম। একটু দূরেই মানুষ দেখা যাচ্ছে। অয়ন যেখানে বাইক থামালো, জায়গাটা অসম্ভব সুন্দর। একদম পার্কের মতো করে তুলেছে বীজটাকে। বীজের কাছে গিয়ে মুহূর্তেই লজ্জায় আমি অয়নের দিকে তাকাতে পারছি না, কারণ সেখানে মেয়েরা বিচে যা যা পড়ে আছে বলার মতো না। অয়নের দিকে সব স্বাভাবিক ভাবে নিচ্ছে, আর নিবেই বা না কেন? এতদিন বিদেশে ছিল, এইসব দেখে অভ্যস্ত। অয়ন সামনে তাকিয়ে বলছে, জায়গাটা অনেক সুন্দর, তাই না? জায়গাটা আমার খুব ভালো লাগে। আমি একটু মুখ বেঁকিয়ে বললাম, ছেলেদের এই জায়গায় তো খুব ভালোই লাগবে। অয়ন আমার কথার কিছু না বুঝে বলে, মানে? না মানে কিছু না। অয়ন তার শার্ট খুলতে খুলতে বলল, চলো ওইদিকে যাই। আমার হাত টেনে ওইদিকে নিয়ে যায়। কিছু মেয়েরা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আমার রাগ হচ্ছে, তাই আমি বললাম, অয়ন আপনি শার্ট কেন খুললেন? শার্টটা পরে নিন। আরে গরম লাগছে, প্রবলেম কি? আমি রাগে বললাম, গরম আমারও লাগছে, আর তাছাড়া এত বাতাসে গরম লাগে। আমিও রেগে বললাম, এখানে সব মেয়েরাও প্রায় খালি গায়ে আছে, আমিও জামা কাপড় খুলে ফেলবো নাকি? আরে দেখো, কারো গায়ে শার্ট নেই, এখানে সব ছেলেরাই শর্ট পরে আছে। এই কথা শুনে অয়ন আমার দিকে তাকিয়ে আছে। ওর তাকানো দেখে আমি বুঝতে পারলাম যে আমি কি বলেছি। রাগে হুঁশ না থাকলে যা হয় আর কি। এখন তো নিজেকে নিজে টিপতে মন চাইছে। অয়ন চুপচাপ শুধু আমার দিকে তাকিয়ে আছে। একটু পর অয়ন শার্ট পরতে পরতে বলল, এমন কথা আর যেন তোমার মুখে না শুনি। আমি অন্যদিকে তাকিয়ে বলি, ভুলে মুখ থেকে বেরিয়ে গেছে, সরি আর বলবো না। আর আপনিও ওই মেয়েদের দিকে তাকাবেন না। অয়ন হেসে দিয়ে বলে, কেন, জেলাসি ফিল হয় নাকি? জানি না। জেলাসি ফিল করার দরকার নেই, এমনিতে ওদেরকে দেখে আমার কিছু ফিল হয় না। কেন? কারণ এদের আমার মেয়ে মনে হয় না। মেয়ের পরিচয় তার লজ্জার চরিত্রে ফুটে ওঠে। তোমার শরীর দেখার জন্য আবার তোমাকে বিয়ে করা লাগবে, আর ওরা এমনি সবাইকে দেখিয়ে দিচ্ছে, তাই ওদের শরীরে কোনো মূল্য নেই, বুঝলে? এখন চলো, তোমাকে অন্যদিকে নিয়ে যাই, যেখানে বেশি মানুষ থাকার কথা না। অয়ন আমাকে অন্য সাইডে নিয়ে যায়, যেখানে আসলেও মানুষ নেই বেশি। আমি আর অয়ন হালকা পানিতে যাই। আমি অয়নকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দৌড় দিই। অয়ন উঠে আমাকে দৌড়ে ধরার চেষ্টা করতে থাকে। একটু পরেই ধরে কোলে উঠিয়ে
সমুদ্রের দিকে যেতে থাকে। আমি হাত পা ছুটাছুটি করছি, বলছি সরি সরি, আর করব না, আমাকে আর পানিতে নিয়ে যাবেন না, আমি সাঁতার পারি না। অয়ন কোনো কথা না শুনে হাঁটু পর্যন্ত পানিতে নিয়ে গেল, আমাকে ফেলে দেয়। আমি উঠতে নিয়ে ঢেউয়ের ধাক্কায় আবার আমি পড়ে যাই। অয়ন হাসতে থাকে, আমি উঠে অয়নকে ধাক্কা দিই, কিন্তু সে পড়ে না। অয়ন আবার হাসতে হাসতে বলে, পারবে না গো আমাকে ফেলতে। এখন আমি আপনাকে পানিতে ফেলবো না, দাঁড়ান আপনি। বলে পানির নিচ থেকে বালি নিয়ে অয়নের গায়ে মারি। অয়ন হাঁ করে আছে। আমি হাসতে হাসতে আরো কয়েকবার ভিজা বালু ছুঁড়ে মারি। অয়ন এসে আমাকে কাঁধে উঠিয়ে নিয়ে যাচ্ছে। আমি ওই ছাড়ান ছাড়ান করছি। অয়ন পরে নিয়ে গিয়ে আমাকে বালির মধ্যে গড়াগড়ি খাচ্ছে। আমিও বালি নিয়ে অয়নকে মাখাচ্ছি, যেন আমরা পানি বালি দিয়ে খেলতে আসছি। একটু পরে দুজন দুজনকে দেখে বসে বসে হাসছি। দুজন পুরো বালু দিয়ে মাখামাখি। অয়ন, বালি দিয়ে খেলা হলে এবার পানি দিয়ে খেলা যাক, আবার দুজনে পানির মধ্যে লাফালাফি করতে থাকি। প্রহর রেডি হয়ে আসে। এসে দেখে মিস নেহা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখের বিভিন্ন অঙ্গিভঙ্গি করছে। এটা দেখে প্রহর হেসে দেয়, নিজের হাসিটাকে কন্ট্রোল করে বলে, কি করছেন এসব? স্নেহা ঠিক হয়ে দাঁড়িয়ে বলে, টাইম পাস করছিলাম। এভাবে? হুম। আচ্ছা চলেন। কোথায় যাব আমরা? সেটা গেলেই দেখতে পারবেন। আপনি এত গম্বুজ কেন? মানে? এই যে মানে সবসময় মুখটাকে অফ করে রাখবে, একটু হাসলে আপনাকে আরো সুন্দর লাগবে। আপনার কথা হয়ে গেলে এখন আমরা বের হই। হুম, ঠিক আছে। গাড়িতে বসে স্নেহা একটার পরে একটা কথা বলতেই থাকে। প্রহর অতিষ্ঠ হয়ে বলে, একটা কথা বলো তো, তুমি কি সত্যি লেখক হতে চাও? চাও মানে কি? আমি এই মুহূর্তেও একজন লেখিকা, একজন আর্টিস্ট। আর্টিস্টরা এত কম কথা বলে? কেন? তাদের মুখে কি স্কচটেপ লাগানো থাকে নাকি? নাকি কোনো নিয়ম আছে যে আর্টিস্ট হলে কথা বলা নিষিদ্ধ? তোমার সাথে কথাই কেউ পারবে না। আমার বাবাও এটা বলে। একটু পরে তারা একটা জায়গায় থামে। স্নেহা একটা লাফ দিয়ে গাড়ি থেকে নেমে গিয়ে বলে, ওয়াও, হোয়াট এ বিউটিফুল প্লেস, আই লাভ দ্যাট। প্রহরও বের হয়, হয়ে বলে, এই জায়গাটা অনেক শান্ত আর নিরিবিলি, সুন্দর তো আছে। এই জায়গাটায় বসে যে কেউ একটা কবিতা লিখে ফেলতে পারবে। ছবি আঁকার জন্য দারুণ জায়গা। লেখার আগে জায়গাটা ফিল করতে হবে। চোখ বন্ধ করে আশেপাশে থাকা পাখির আওয়াজগুলো মন দিয়ে শোনো। জায়গাটার ঘ্রাণ নাও, বয়ে যাওয়া বাতাস অনুভব করো, তাহলে দেখবে মনের ভিতরে থাকা ভাবনাগুলো বেরিয়ে আসবে। প্রহর স্নেহার দিকে তাকিয়ে দেখে স্নেহা চোখ বন্ধ করে আছে। প্রহর আস্তে আস্তে জিজ্ঞেস করে, কি ফিল করতে পারছো, কি করতে ইচ্ছে করছে? স্নেহা চোখ বন্ধ করে উত্তর দেয়, আমার ঘুম পাচ্ছে, ঘুমোতে ইচ্ছে করছে। এমন জায়গায় শুলে 1 মিনিটই ঘুম এসে যাবে। হোয়াট? স্নেহা তাকিয়ে বলে। প্রহর রেগে গিয়ে বলে, এমন জায়গায় নিজের ভালোবাসা কি অনুভব হয়? নিজের মনের খুব কাছের কাউকে মনে পড়ে আর তার জন্য কিছু লিখতে ইচ্ছে করে? কিন্তু আমার তো এমন কেউ নেই, তো আমি কি করব? আচ্ছা, ভালোবাসা কি এটা হলে বুঝবো কিভাবে? কি তুমি ভালোবাসা কি এটাই বুঝো না? এজন্যই তোমার লেখা এতটা ফুটে ওঠে না। তাই তো আপনার কাছে আসলাম শেখার জন্য। বলেন না। এটা বলার না, অনুভব করার জিনিস। আর এটা আমি কিভাবে শিখাবো? আপনি বলেন, আমি ঠিক শিখে যাব। অন্যদিন বলবো, আজ না। তাহলে আজ কি করব? ওই যে তুমি বললে ছবি আঁকবে, গাড়িতে দেখো ছবি আঁকার সবকিছু পেয়ে যাবে। আমার তো এই গাছের নিচে সবুজ ঘাসে শুয়ে ঘুমোতে ইচ্ছে করছে। এত ঘুম ঘুম করছো কেন? রাতে কি ঘুমাওনি নাকি? একটানা 7 দিন ধরে ঘুমালে আমি ঘুমের জন্য পাগল থাকবো। ঘুম তো ঘুমই, ঘুমের সাথে কি কিছু তুলনা হয় নাকি? আল্লাহ, তাহলে তুমি ঘুম রেখে এখানে আসলে কেন? আপনার সাথে সময় কাটাতে। চুপচাপ রং তুলি গাড়ি থেকে বের করে ছবি আঁকো। স্নেহা গাড়ি থেকে রং তুলি বের করতে করতে বলে, আচ্ছা, আপনি কি কাউকে ভালোবাসেন? স্নেহার কথা শুনে প্রহর ওর দিকে ভ্রু কুঁচকিয়ে জিজ্ঞেস করে, মানে?
মানে হলো আপনার কথা শুনে মনে হলো ভালোবাসা ছাড়া ভালো লেখক হওয়া যায় না, তাই বললাম কাউকে ভালোবাসেন কিনা, কারণ আপনার লেখায় অনেক ভালোবাসা ফুটে ওঠে। প্রহর সরাসরি উত্তর দিল, কাউকে ভালোবাসি নাকি ভালোবাসি না সেটা জেনে তোমার লাভ নেই। জানেন আমার কি মনে হয়? কি মনে হয়? আমার মনে হয় আপনার মধ্যে কাউকে না পাওয়ার কষ্ট লুকিয়ে আছে। প্রহর কিছুক্ষণ চুপ থেকে বলে, এমন কিছুই না, এসব তোমার মাথার সব ভুল ধারণা। চুপচাপ ছবি আঁকো। দুজনে ছবি আঁকা শুরু করে। প্রহর মন দিয়ে প্রাকৃতিক দৃশ্য দেখছে আর আঁকছে। স্নেহার দু চোখ শুধু প্রহরকে দেখছে আর কাগজে সেই চিত্র ফুটে তুলছে। আলো সায়নের বাসায় গিয়ে সোজা সায়নের রুমের দিকে গিয়ে টুকা দিতে থাকে। দরজা খুলে সায়ন আলোকে দেখে অবাক হয়ে যায়, বলে, আপনি এখানে? আমি এখানে। মানে কেন আপনি এখানে আসলেন? আরে আপনার ভাইয়া বলে দিয়েছে এখানে যেন ড্রেসিং করে আপনার অবস্থা বুঝে ব্যবস্থা করে যায়। কোনো দরকার নেই, আমি ঠিক আছি। আপনি ঠিক আছেন কি আছেন না সেটা আমি ঠিক করব, আপনি না। বলে সোজা রুমের ভেতরে চলে যায়। সায়ন শুধু আরে আরে করতে থাকে। আলো সোফায় বসে বলে, চলুন এখানে বসুন, আমি ড্রেসিং করে দিচ্ছি। লাগবে না। ঠিক আছে, যতক্ষণ না ড্রেসিং করাবেন আমি এখানেই থাকবো, আর আপনি আমাকে বের করতে পারবেন না। এই, আপনি সোজা আমার রুমে আসলেন কিভাবে? আপনার আম্মু দেখিয়ে দিয়েছে আমাকে। আপনি অনেক জেদি জানেন। জানি, আমার বাবাও তাই বলে। এখন আপনি কি বসবেন নাকি বসবেন না? সায়ন বিরক্তি ভাব নিয়ে বসে বলে, যা করার করেন। আলো হাসি দিয়ে সায়নের দিকে তাকিয়ে বলে, আমার যা ইচ্ছা করব। সায়ন আলোর দিকে তাকিয়ে বলে, শুধু ড্রেসিং করে দিন। আলো সযত্নে ব্যান্ডেজ খুলে জায়গাটা পরিষ্কার করছে। সায়ন ব্যথায় মুখ দিয়ে একটু শব্দ করে। আলো মেডিসিন লাগাচ্ছে আর সায়ন এসে হাতে ফু দিচ্ছে। সায়ন আলোর দিকে তাকাতেই ওর চোখ আটকে যায়। আলো ফু দিতে দিতে সায়নের দিকে তাকাতেই সায়ন চোখ ফিরিয়ে নেয়। আলো মুচকি হেসে ড্রেসিং করে দেয় আর সায়নকে চেক করে ইঞ্জেকশন দিতে যাবে অমনি সায়ন সরে যায়, গিয়ে বলে, আরে আজব, আপনার কাছে আসলেই ইঞ্জেকশন দেন। তো আর কি চাই আপনার? আমার কিছু চাই না। আরে এই ইঞ্জেকশনটা দিলে আপনি তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন। লাগবে না আমার তাড়াতাড়ি ভালো হওয়া। আরে আপনি এত কেন ভয় পাচ্ছেন? এক্সকিউজ মি, আমি ভয় পাই না, দিন ইঞ্জেকশন। সায়ন অন্যদিকে তাকিয়ে আছে। আলো ইঞ্জেকশন নিয়ে সায়নকে বলে, হয়ে গেছে। সায়ন, বাঁচা গেল। আপনার হয়ে থাকলে আপনি আসতে পারেন। আসতে পারেন মানে? মেহমানকে কেউ এভাবে বলে? যান, আমার জন্য কফি নিয়ে আসেন। আপনি ড্রয়িং রুমে যান, সেখানে আপনাকে সবকিছু দেওয়া হবে। আলো মন খারাপ করে বলে, মেহমানের সাথে কেউ এমন করে বুঝি? এক কাপ কফি খেতে চেয়েছি। সায়ন, হয়েছে, এনে দিচ্ছি। সায়ন ফোন করে বলে দেয় একজন কফি নিয়ে আসে। তো সায়ন কফিটা নিয়ে আলোকে দেয়। আলো একটা হাসি দেয়। কফি খেতে খেতে বলে, সামনে রাখা গিটারটা কার? রুমটা আমার, তার মানে এখানে রাখা জিনিসগুলো আমারই হবে? ওটা জরুরি না। আমার বোনের জিনিস আমার রুমে থাকে, আবার আমার জিনিস ওর রুমে থাকে। আচ্ছা যাই হোক, এটা কি বাজাতে পারেন নাকি এমনি রাখছেন? অনেক ভালো করে বোঝাতে পারি। তাহলে বাজিয়ে দেখান। পারবো না। পারেন না এটা বলেন? পারবো না মানে? তাহলে বাজিয়ে দেখান। এখনই দেখাচ্ছি। সায়ন বসে গিটার নিয়ে সুর তোলে। আলো কফির কাপে একটা চুমুক দিয়ে চোখ বন্ধ করে গুনগুন করতে থাকে। সায়ন আলোর দিকে তাকিয়ে তার গুনগুনের আওয়াজের সাথে তাল মিলিয়ে সুর তুলতে থাকে। একটু পর আলো চোখ খুলে তাকিয়ে দেখে সায়ন তার দিকেই চেয়ে আছে, ওর দিকেই তাকিয়ে গিটার বাজাচ্ছে। এটা দেখে আলো চুপ হয়ে যায়। সায়নও গিটার বাজানো বন্ধ করে দেয়। আলো উঠে দাঁড়িয়ে বলে, এখন আমি আসি, পরে আবার কথা হবে। আলো বলে চলে যায়। সায়ন আলোর যাওয়ার পরে আবারও সুর তুলতে থাকে। সারাদিন অয়ন আর আমি অনেক মজা করি। আমরা বিচের পার্টিতেও অনেক মজা করি। সব মিলিয়ে একদম অসাধারণ। অনেক শপিংও করি। সন্ধ্যার দিকে আমরা যেখানে
সেখানে বিচে হওয়া একটা পার্টিতে যাই, যেখানে সবাই বনফায়ার জ্বালিয়ে গান বাজনা করছে। সবাই যার যার আনন্দে মগ্ন। সেখানে আমি আর অয়নও ডান্স করি। আয়ন, তুমি এখানে দাঁড়াও, আমি ওয়াশরুম থেকে আসছি। ঠিক আছে। অয়ন কিছুক্ষণ পরে এসে দেখে মারু নেই। অয়ন নির্নির করে ডাকছে কিন্তু কোথাও পাচ্ছে না। আর একটু এগিয়ে দেখে মারু দাঁড়িয়ে আছে। অয়ন গিয়ে মারুর পিছনে হাত রাখতেই মারু অয়নের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে সোজা করে ধরে অয়নের ঠোঁটে ঠোঁট লাগিয়ে দেয়। অয়ন অবাক হয়ে যায়। মারু তাকে কিস করতে থাকে। অয়ন মারু থেকে সরে গিয়ে বলে, কি করছো নীর? মারু একটু মাতালের মতো হাসি দিয়ে বলে, একটা কাপলকে দেখিয়ে বলে, ওই যা করছে তাই করছি। অয়ন তাকিয়ে দেখে ওরা কিস করছে। অয়ন মারুর দিকে তাকিয়ে বলে, নীর, আর ইউ ড্রাঙ্ক? মারু বড় একটা হাসি দিয়ে মাথা নাড়িয়ে না বলল। অয়ন মারুকে ধরে জিজ্ঞেস করছে, কি খেয়েছো তুমি? মারু মাতালের মতো বলল, একটা নীল রঙের জুস খেয়েছি। অনেক ভালো ছিল খেতে, কিন্তু বেশি খেতে পারিনি। টেস্টটা অনেক স্ট্রং ছিল। অয়ন কপালে হাত দিয়ে বলে, আল্লাহ, এ মেয়ে ভদকা খেয়ে ফেলেছে, কিন্তু মনে হয় না ও পুরোপুরি নেশায় আছে। বেশি খেতে পাইনি মনে হয়। চলো আমার সাথে। আমি অয়নের দিকে মিটমিট করে তাকিয়ে বললাম, কোথায়? বাসায়। তোমাকে নিয়ে আর এখানে থাকা যাবে না। আমি অয়নের বুকে মাথা রেখে বললাম, কেন? অয়ন আমাকে ছাড়িয়ে বলল, এখন যেমন করছো সেই কারণে। চলে যাওয়াটা ঠিক হবে এখান থেকে। অয়ন আমার হাত ধরে টেনে নিয়ে যেতে চায়। আমি শক্ত হয়ে দাঁড়িয়ে আছি। অয়ন পিছনে ফিরে আমাকে জিজ্ঞেস করে, কি হলো, দাঁড়িয়ে গেলে কেন? আগে আমার একটা প্রশ্নের উত্তর দিন, তাহলে যাব, আর না হলে নাই। অয়ন কপাল কুঁচকিয়ে বলল, কি প্রশ্ন? আমি সামনে দেখিয়ে বললাম, ওরা কি করে? অয়ন তাকিয়ে দেখে ওরা কিস করছে। অয়ন তাড়াতাড়ি চোখ ফিরিয়ে কি বলবে সেটা ভাবছে। আমি অয়নের কলার ধরে আবার বললাম, বলেন না কি করে ওরা সবাই? আচ্ছা, আপনাকে বলতে হবে না, আমিই বলে দিই। ওরা সবাই কিস করছে। জানো তো, জিজ্ঞেস করছো কেন? আরে, এটা তো আমি জানি, কিন্তু কথা হচ্ছে ওরা কিসটা করছে কেন? অয়ন না পেরে বলে, ওরা দুজন দুজনকে ভালোবাসে, তাই কিস করছে। ওহ তাই? মুখটা অয়নের দিকে এগিয়ে বলি, আপনিও তো আমাকে ভালোবাসেন, তাহলে আমাকে কিস করেন। অয়ন মারুর দিকে তাকিয়ে একটা ঢোক গিলে বলে, সময়ের জায়গা কোনোটাই ঠিক না। অয়ন আমার হাত ধরে আমাকে নিয়ে যেতে নেয়। আমি আবার শক্ত হয়ে দাঁড়িয়ে আছি। অয়ন আবার জিজ্ঞেস করে, কি হলো আবার? আমি একটু কান্না কান্না ভাব নিয়ে বলি, আমি ওদের মতো সুন্দর দেখতে না বলে আমাকে কিস করবেন না আপনি? অয়ন মুস্কি হেসে হেসে আমাকে জোর করে গাড়িতে বসিয়ে বাসায় নিয়ে আসে। অয়ন আর আমি সেখানের রুমের সাজ দেখে অবাক হয়ে যাই। মোমবাতি জ্বালানো, ড্রিম লাইট, সাদা বিছানায় লাল গোলাপের পাপড়ি, আর ফ্লোরেও ফুলের পাপড়ি বিছানো। অয়ন আমার দিকে তাকায়, আমি একটা দুষ্টু হাসি দেই। অয়ন তাড়াতাড়ি চোখ সরিয়ে লাইট জ্বালিয়ে রিসোর্টের ম্যানেজারকে কল দিয়ে বলে, এসবের কি? আমাদের বেডরুম এভাবে কেন সাজিয়েছেন? স্যার, আপনারা তো হানিমুনে এসেছেন, আর এখানে যারা আসে তাদের বেডরুম এভাবে সাজানো হয়। নতুন বিয়ে হয় তো আর কি। কেন স্যার, কোনো প্রবলেম হয়েছে? না, ইটস ওকে। অয়ন তাকিয়ে দেখে মারু বিছানায় শুয়ে চোখ বন্ধ করে আছে। অয়ন এটা দেখে বলে, উফ, বাঁচা গেছে। নীর ঘুমোচ্ছে, না হলে যে কি হয়েছে তো কে জানে। বলে অয়ন শাওয়ার নিতে চলে যায়। প্রতিদিন রাতে শাওয়ার নেওয়া একটা অভ্যাস হয়ে গেছে অয়নের। কিছুক্ষণ পর অয়ন বের হয়ে দেখে লাইট নিভানো, ড্রিম লাইট জ্বলছে আর মোমবাতির আলো। লাইটটা কে অফ করলো এটা ভাবতে ভাবতে অয়ন তাকিয়ে দেখে বিছানায় মারু নেই। অয়ন তাড়াতাড়ি আশেপাশে দেখে কাউকে না দেখে অয়ন চিন্তিত হয়ে খোঁজার জন্য বাহির হতে নেয়। তখনই মারু দরজার সামনে এসে হাজির হয়।
অয়ন মারুকে দেখে থমকে যায়, এক পলকে তাকিয়ে আছে, কারণ মারু একটা লাল নাইটি ড্রেস পরে আছে, যেটা অনেকটা শর্ট আর হাতা একদম চিকন ফিতার মতো, আর নাইটির গলাটা অনেক নিচে ছিল। মারু দরজায় দুহাত রেখে দাঁড়িয়ে অয়নের দিকে নেশা ভরা চোখে তাকিয়ে আছে। অয়ন কয়েকটা ঢোক গিলে অন্যদিকে তাকিয়ে বলে, কি পড়েছো এটা? আমি হালকা নেশায় উত্তর দিলাম, কেন ভালো লাগছে না? এখন তো জায়গাও ঠিক আছে আর সময়ও। মানে? মারু অয়নের সামনে গিয়ে ওর দুই হাত দিয়ে অয়নের কাঁধে ধরে শরীরটা অয়নের গায়ে ছেড়ে দিয়ে বলে, মানে কিস করেন আমাকে? এখন সব ঠিক আছে। আপনি তো ভালোবাসেন আমায়, তাহলে কিস করেন। দুজন দুজনকে ভালোবাসলে কিস করে, একজন বাসলে আরেকজন না বাসলে হয় না। আর তুমি প্লিজ দূরে যাও, না হলে কালকে সকালে উঠে মহা পস্তাবে। আপনি না করেন, আমি করব কিস আপনাকে। আপনাকে কিস করে না আমার অনেক ভালো লেগেছিল, তাই আবার করব। যাও একটু দূরত্ব ছিল দুজনের মাঝখানে, মারু সেটাও গুটিয়ে অয়নের একদম কাছে চলে আসে। অয়নের নিঃশ্বাস দ্রুত গতিতে চলছে। অয়ন নিজের হাতটাকে শক্ত করে মুঠো করে নিজেকে সামলানোর চেষ্টা করে বলে, নীর, নিজেকে কন্ট্রোল করা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। জান আমার, এমন করে না, চুপচাপ শুয়ে পড়ো প্লিজ। মারু মাথা নাড়িয়ে বলে, না। বলে অয়নের ঠোঁটের দিকে এগোতেই অয়ন মুখ অন্যদিকে ফিরে বলে, ভয়ানক কিছু ঘটে যাবে নীর, আমার অবস্থা বোঝার চেষ্টা করো প্লিজ। অয়ন অন্যদিকে ফিরে আছে। মারুর নজর চলে গেছে অয়নের অ্যাডমাস অ্যাপেলের দিকে। অয়ন বারবার ঢোক গিলায় এটা বারবার ওঠানামা করছে। মারু একটা ঢোক গিলে অয়নের অ্যাডমাস অ্যাপেল নিজের ঠোঁট ছুঁয়ে দেয় আর ওখানে কিস করতে থাকে। অয়ন তার কন্ট্রোল হারিয়ে ফেলে, বলে, সরি নীর, নিজেকে আটকে রাখা সম্ভব না। বলে মারুকে আঁকড়ে ধরে তার ঠোঁটে কিস করতে থাকে। মারু চোখ বন্ধ করে কিস করতে থাকে। অয়ন মারুকে কোলে তুলে বিছানায় শুইয়ে ঠোঁটে গলায় পাগলের মতো কিস করতে থাকে। অয়নের গভীর ছোঁয়ায় মারু বুঝতে পারে যে এটা সত্যি অনেক বড় ভুল হয়ে গেছে। এটা বুঝতে পেরে মারু অয়নেরকে আটকিয়ে উঠে বসে যায়। অয়ন বসে মারুকে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে মারুর জামার পিছনে চেইন খুলতে খুলতে বলে, চান এখনো অনেক লেট হয়ে গেছে, এখন তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। মারু কিছু বলার আগেই অয়ন মারুর মুখ তার ঠোঁট দিয়ে বন্ধ করে দেয়। প্রহর নিজের ছবি আঁকা শেষ করে স্নেহাকে বলে, আমার হয়ে গেছে, তোমার হয়েছে নাকি? হয়ে গেছে। কোথায় দেখি? না, দেখাবো না, লজ্জা করছে। পেন্টিং দেখাতে আবার কিসের লজ্জা? আর তোমার পেন্টিং তো আমি দেখেছি, এতটাও খারাপ আঁকো না। আচ্ছা, আমার বিষয়ে এত ভাবেন যে কষ্ট করে ইন্টারনেট থেকে খুঁজে আমার পেন্টিং দেখেছেন? প্রহর সব গুছাতে গুছাতে বলে, তুমি যেমন ভাবছো এটা তেমন কিছু না। যাকে শেখাবো তার বিষয়ে একটু জ্ঞান থাকা দরকার, তাই আর কি। ওকে, তো এই জন্যে। প্রহর স্নেহার সাথে দাঁড়ায় তার পেন্টিং দেখার জন্য। সেখানে নিজের ছবি দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি আমার ড্রয়িং বানালে কেন? আরে আপনিই তো বলেছেন এখন যে জিনিসের সবচেয়ে বেশি ভালো লাগবে তার পেন্টিং বানাতে, তাহলে বেশি সুন্দর হবে। তাই তো আমি আপনার পেন্টিং করলাম। কেন ভালো হয়নি? প্রহর কিছুক্ষণ পেন্টিং এর দিকে তাকিয়ে থাকে, বলে, সবকিছু ঠিক আছে, তবে এই দেখো, এই লাইনটা আরেকটু সোজা হলে ভালো হতো, আর এই হলুদ কালারের জায়গায় কমলা দিলে আরো ভালো হতো। তোমার আরো শেখার দরকার আছে। বলে নিজের পেন্টিং নিয়ে গাড়ির দিকে যায় আর মুস্কি হাসতে থাকে। স্নেহা ওই দিকে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে। প্রহর গাড়িতে ছবি রাখতে রাখতে বলে, তাড়াতাড়ি সবকিছু গুছিয়ে গাড়ির ভিতরে রাখো, এখান থেকে যেতে হবে তো নাকি? যাবো না আমি। ঠিক আছে, তাহলে থাকো এই জায়গায়। আমার তো অনেক ক্ষুধা লেগেছে, তাই আমি যাচ্ছি রেস্টুরেন্টে। তোমার লাগেনি বুঝি? স্নেহা পেটে হাত দিয়ে প্রহরের দিকে তাকিয়ে আছে। প্রহর মুস্কি হেসে বলে, চলো গাড়িতে ওঠো। স্নেহা চুপচাপ গাড়িতে উঠে বসে। প্রহর একটা রেস্টুরেন্টে যায়, সেখানে গিয়ে খাওয়া দাওয়া করে। তারা লাইব্রেরিতে গিয়ে বই পড়ে। দুজনে এর উপর অনেক আলোচনাও করে। রাতে স্নেহা গাড়িতে বসে আছে, প্রহর ড্রাইভ করছে। হঠাৎ করেই স্নেহা তাড়াতাড়ি গাড়ি থামাতে বলে। প্রহর তাড়াতাড়ি গাড়ি থামিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? আইসক্রিম খাবো, খেতে ইচ্ছা করছে। তো এটা নর্মালি বলতে পারতে, এভাবে কেউ বলে? আমি মনে করছি কি না কি হয়েছে। আচ্ছা, এখন তো জানতে পেরেছেন নাকি? তাহলে এখন এনে দিন। উফ, ঠিক আছে। প্রহর গাড়ি থেকে বের হয়ে আইসক্রিম এনে দেখে স্নেহাও গাড়ি থেকে বেরিয়ে দাঁড়িয়ে আছে।
প্রহর স্নেহার হাতে আইসক্রিমটা দিয়ে বলে, তুমি বের করতে গেলে কেন? আমি তো নিয়েই আসছিলাম। আপনার জন্য আনলেন না? না, আমি এসব খাই না। পরে আমারটার দিকে নজর দিবেন না। ওঠে নেবে গাড়িতে। আরে চলেন না, কিছুক্ষণ হাঁটি। চাঁদনি রাত, ভালোই তো লাগছে। হাঁটলে আরো ভালো লাগবে। তো আসল কথা হলো, এটা আইসক্রিম তো বাহানা ছিল, তাই তো? বুঝেই যখন গেছেন তখন চলেন। আর আপনার বাসায় কোনো কাজ আছে? না। কেউ আপনার জন্য অপেক্ষা করছে? প্রহর একটা লম্বা নিঃশ্বাস ফেলে বলে, অপেক্ষা করার মতো কেউ নেই। তাহলে বাসায় গিয়ে কি আপনি কাউকে দেখতে চান? প্রহর গভীর চিন্তা করে বলে, এখন তো সেও নেই। নেই যখন চলেন। বলে প্রহরের হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। প্রহর তার হাত ছুটিয়ে বলে, চলো। দুজনে হাঁটছে। স্নেহা একটার পর একটা কথা বলে যাচ্ছে, প্রহর তা শুনে যাচ্ছে। একটা জায়গা দেখে তারা বসে। কিছুক্ষণ গল্প করার পর প্রহর বলে, চলো এখন ফিরে যাই, রাত তো কম হলো না। চলেন। আপনার তো আমার থেকে পিছু ছুটাতে পারলে বাঁচেন। প্রহর স্নেহাকে বাড়ি পৌঁছে দিয়ে নিজেও বাড়ির দিকে রওনা দেয়। সায়ন বারান্দার দেয়ালে হেলান দিয়ে বসে আকাশের দিকে তাকিয়ে গিটার বাজাচ্ছে আর গান গাচ্ছে। এ সময় একটা ফোন আসে। সায়ন গান থামিয়ে বিরক্তিকর সাথে কলটা রিসিভ করে বলে, হ্যালো, কে? আরে আমি। কে? মিস আলো? আরে বাহ, আমার আওয়াজ শুনে দেখা যায় চিনে ফেলছেন। একেই বলে মনের টান। আপনি কি এত রাতে এসব ফালতু কথা বলার জন্য কল করেছেন? এটা ফালতু কথা হলো? আচ্ছা, আমি যেটার জন্য ফোন করেছিলাম, আপনি কি ওষুধ খেয়েছেন? মানে? জানতাম আপনি খাননি। খাননি কেন? সুস্থ হওয়ার ইচ্ছে নেই নাকি? আরে আজকে কেউ মনে করিয়ে দেয়নি। প্রতিদিনই তো দি বলে চুপ হয়ে যায়। কি বলেন? আপনি আগে এটা বলেন, আপনি আমার নাম্বার পেলেন কোথা থেকে? আরে নাম্বার বের করা আমার বা হাতের কাজ। আচ্ছা, আপনি তাড়াতাড়ি ওষুধ খেয়ে আসুন। মিস আলো, আপনাকে এত চিন্তা করতে হবে না, আমি ঠিক খেয়ে নিব। সত্যি? এখন ফোন রাখি। আরে দাঁড়ান, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। কি? আপনি ভালো আছেন? আমি ভালো আছি, এবার রাখেন। আরে জিজ্ঞাসা করবেন না আমি কেমন আছি? আচ্ছা, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এবার রাখি। আরে আরেকটা জরুরি কথা। আবার কি? গুড নাইট। গুড নাইট বলে ফোন রেখে দেয়। সায়ন ফোন রেখে বলে, পাগল মেয়ে একটা, নাকি আমাকে পাগল ভেবেছে? কোনটা? সায়ন আবারও গানে মনোযোগ দেয়। কিছুক্ষণ পর সায়নের কাঁধে হাত রাখে প্রহর। সায়ন তার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে দাঁড়ায়। প্রহর, এত গভীর মনোযোগ দিয়ে কি দেখছিস আকাশে? না কিছু না ভাই, চাঁদ দেখছি। প্রহর মুচকি হেসে বলে, কিন্তু চাঁদ তো নেই। জানিস, যখন কেউ কাউকে অনেক মিস করে তখন সে এভাবে আকাশের দিকেই তাকিয়ে থাকে। দিয়ার কথা মনে পড়ছে নাকি? সায়ন প্রহরের দিকে তাকিয়ে বলে, না হয়তো হ্যাঁ। প্রহর, জানিস তোর আর আমার কাহিনী অনেকটা এক। সায়ন, না ভাইয়া, আমার চর আমার কাহিনী কখনো হতে পারে না। আচ্ছা যাক, এসব কথা বলে লাভ নেই। প্রহর, অয়ন ফোন করেছিল। সায়ন, করেছিল একবার। ভাইয়া তো এখন মজায় আছে, এখন আর আমাদের কল করার টাইম আছে নাকি? প্রহর, ভালোবাসার মানুষ কাছে থাকলে কারো দরকার হয় না। আচ্ছা যা, রুমে গিয়ে ঘুমিয়ে পড়। দুজনের রুমের দিকে চলে যায়। হ্যালো, যা বলছি মন দিয়ে শুনবে। যা ছবি দিয়েছি সে যেন কাল কোনোভাবেই বাঁচতে না পারে। ওরা সেখানে আছে, যত টাকা লাগবে পেয়ে যাবে, শুধু কাজটা সুন্দরভাবে হওয়া চাই। আর হ্যাঁ, বেশি কষ্ট দিয়ে মারার কথা ভাববে না। ওকে স্যার, আই আন্ডারস্ট্যান্ড। আর শোন, বেশি কষ্ট দিয়ে মারলে আমি তো জান নিয়ে নিব। এমনভাবে মারবি যেন কোনো ব্যথা না পাই, বুঝলি? স্যার, তাহলে গুলি করে মেরে ফেলি? লোকটা পাগলের মতো চিৎকার করে রেগে বলে, না একদম না। গুলি খেয়ে দেখেছিস কেমন লাগে? গুলি করলে মানুষ ছটপট করতে করতে মারা যায়, তখন তার না হয় জানি কত কষ্ট হয়।
গুলি ছুরি এসব ব্যবহার করা যাবে না। রক্ত দেখলে আমার মাথা নষ্ট হয়ে যায়। রক্ত বের হওয়া যাবে না। আই থিঙ্ক হি ইজ মেন্টালি সিক। আমার মনে হয় সে মানসিকভাবে অসুস্থ। ওকে স্যার, কোনো রক্ত বের হবে না, আপনি চিন্তা করবেন না, আমি সব সামলে নেব। ওকে। ঘুম ঘুম ভাব চোখে, সূর্যের আলো হালকা চোখে বাজছে। অন্যদিকে ফিরে ঘুমানোর চেষ্টা করতে থাকি। অনুভব করলাম আমার হাত যেন কারো খালি গায়ে আছে। আমি চোখ বন্ধ করতেই হাত দিয়ে ঘুরিয়ে বোঝার চেষ্টা করছি যে আমি কি স্পর্শ করছি। চোখ খুলতে একদম ইচ্ছে করছে না। অনুভব করলাম কেউ আমার হাতটা নিয়ে তার নরম ঠোঁটে স্পর্শ দিল। আমি মৃদু মৃদু করে তাকালাম। আমার চোখের সামনে অয়নের চেহারা ভেসে উঠল। তার চেহারা দেখে আমার ঠোঁটে হাসি চলে আসলেও আর সেটা আর বেশিক্ষণ স্থায়ী থাকে না। অয়নের খালি গা, খালি বলতে কোমর পর্যন্ত দেখা যাচ্ছে খালি। হঠাৎ করেই আমার পাশে অয়নকে এভাবে দেখে কিছুটা চমকে গিয়ে বলে উঠতে থাকি, লজ্জা করে না একটা মেয়ের সামনে এইভাবে থাকতে? আমি আপনাকে কতবার বলেছি এভাবে খালি গায়ে আসবেন না আমার সামনে। নিজের তো লজ্জা নেই, অন্যদেরও বেশরম ভাবে। আমি অয়নের দিকে তাকালাম, কারণ আমি এত কিছু বলছি কিন্তু অয়ন একটা কথাও বলছে না। আমি তার দিকে রাগের দৃষ্টি নিক্ষেপ করি। সে মুচকি হেসে তার চোখ দুটো আমার বডির দিকে ইশারা করে। আমি কপাল কুঁচকিয়ে আমার দিকে তাকাই। তাকানো মাত্র এক চিৎকার দিয়ে চাদরটা টান দিয়ে নিজেকে পেঁচিয়ে বলি, আমার এই অবস্থা কেন? কি করেছেন আমার সাথে? কিভাবে করতে পারলেন আমার সাথে এটা? অয়ন সোজা হয়ে নিজের বডির দিকে ইশারা করে বলে, শুধু আমি করেছি, তুমি কিচ্ছু করোনি। আমি তাকিয়ে দেখি অয়নের সাদা বুকে, গলায়, পেটে বিভিন্ন জায়গায় লিপস্টিকের দাগ। আমি কিছু বুঝতে না পেরে কাঁদো কাঁদো ভাবে বললাম, আপনার গায়ে লিপস্টিক কেন? কোন মেয়ের সাথে আবার কি করে এসেছেন? অয়ন আমার আর তার দিকে ইশারা করে বলল, লাইক সিরিয়াসলি এই অবস্থায় আমাদের দেখে বলছো আমি অন্য মেয়ের সাথে ছিলাম? সেটাই তো, আমাদের এই অবস্থা কেন? অয়ন দুষ্টু হাসি দিয়ে বলে, সেটা তুমি আমাকে জিজ্ঞাসা করছো কেন? তোমার মনে নেই নাকি আবার মনে করিয়ে দিতে হবে? অয়নের কথায় আমি একটু চিন্তা করতে লাগলাম। যেহেতু আমার একটু হলেও হুঁশ ছিল, তাই সব মনে পড়ে গেল। সব মনে পড়তেই মন চাচ্ছে মাটি ফাঁক করে ঢুকে পড়ি। আমি আর অয়নের মুখের দিকে তাকালাম না, শুধু চাদরের ভিতরে ঢুকে গেছি। অয়ন হেসে চাদরের উপর দিয়ে আমাকে জড়িয়ে ধরে বলে, এই লজ্জা কাল কোথায় ছিল? এখন লজ্জা পেয়ে লাভ নেই, কারণ এখন থেকে সকালে উঠে নিজেকে এইভাবে দেখার অভ্যেস করে নাও। মানে হলো এখন আর তোমার থেকে দূরে থাকা আমার পক্ষে সম্ভব না। সো বেবি, অল লজ্জা পেও না। তোমার এই লজ্জা আমাকে তোমার প্রতি আরো বেশি অ্যাট্রাক্ট করে। আমি চাদরের ভেতর থেকে মোস্টামুষ্টি করে অয়নকে সরিয়ে নিজের মাথাটা অল্প একটু বের করে কাঁদো কাঁদো গলায় বললাম, আপনি অনেক খারাপ, কথা নাই আপনার সাথে। ঠিক আছে, বুঝলাম আমি অনেক খারাপ। সো এখন গোসল করতে কে আগে যাবে, আমি না আপনি নাকি? অয়ন তাই নাকি বলে থেমে আমার দিকে অন্যরকম ভাবে তাকিয়ে আছে। আমিও বড় কুচকে জিজ্ঞাসা করলাম, নাকি কি? ওনার মুখটা একটু কাছে এনে আস্তে করে বলল, নাকি একসাথে যাবে? আমি সোজা চাদর নিয়ে দাঁড়িয়ে গেলাম। বিছানা থেকে তাড়াতাড়ি নেমে সোজা ওয়াশরুমে চলে গেলাম। অয়ন হাসতে হাসতে বলছে, আরে চাদরটা তো রেখে যাও। গোসলটা সেরে কোনো মতো পা টিপে টিপে বের হলাম। দেখলাম কেউ নেই। যাক বাবা, বাঁচা গেল। আমি আরামসে গুনগুন করে চুল আঁচড়াচ্ছি। হঠাৎ করেই কেউ আমাকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে। স্পর্শটা অনেক চেনা, যদিও এই স্পর্শটা কালই প্রথম পেলাম, তাও অনেক চেনা লাগে। অয়ন তার ভিজা মাথা আমার ঘাড়ের উপর রাখে। ওনার স্পর্শে আলাদা একটা অনুভূতি আছে। নিজেকে সামলে নিয়ে আমি অয়নকে ছাড়িয়ে বললাম,
কি করছেনটা কি? অয়ন হেসে বলল, ভালোবাসছি। ইস, এই হাসিতে আমি 1000 বার মরে যাব। আমি তাও মুখ বেঁকিয়ে বললাম, হঠাৎ কি হলো? আগে তো এমন করতেন না, হঠাৎ এত ভালোবাসা? অয়ন মুচকি হেসে বলল, ভালোবাসা তো কোনো দিনও কম ছিল না। আর তুমি হঠাৎ দেখলে? তোমার কাছে আসতাম না তার মানে এই না যে আমি তোমায় ভালোবাসতাম না। আমি শুধু অপেক্ষায় ছিলাম। কিসের অপেক্ষা? অপেক্ষা করছিলাম তোমার ভালোবাসার, সেদিন তুমি আমাকে নিজের ইচ্ছে আপন করে নেবে, আমাকে ভালোবাসি বলবে। ইস, ওইটা তো আমি নেশায় ছিলাম। আর ভালোবাসি কখন বললাম? নেশায় ছিলে কিন্তু এতটা না। আর কাল নিজের মনের ইচ্ছাটা পূরণ করেছো। আর ভালোবাসি এটা কাল 1000 বার বলেছো। আর এগুলো যে আপনার মনের কথা ছিল সেটা আপনার চোখ বলে দিয়েছে। আমি লজ্জায় লাল হয়ে বলি, আপনি একটু বেশিই বুঝছেন। এমন কিছুই ছিল না। ওকে? ইস, এখন এত লজ্জা? কাল লজ্জা ভাঙেনি বুঝি? ঠিক আছে, আজ ভাঙিয়ে দেবে রাতে। ওকে? ইস চুপ! আপনি গোসল কোথায় করলেন? ওয়াশরুমে তো আমি ছিলাম। ম্যাম, এখানে আরো রুম আছে, ওয়াশরুমও আছে, আপনি কথা ঘুরাবেন না। আমি কোথায় কথা ঘুরালাম? আপনি আজকে কোথায় নিয়ে যাবেন না? আজ আমরা এই শহরটা ঘুরে তারপর বিকেলে যাবো ডলফিন দেখতে। আমি এক্সাইটেড হয়ে বললাম, ওয়াও, সত্যি? আমার তো আর সহ্য হচ্ছে না। কবে দেখতে পাবো? আজই পারবে। এখন চলো, খাবে। সায়নের খুব জ্বর, তাই প্রহর তাড়াতাড়ি ডক্টরকে ফোন করে। সবাই সায়নের রুমেই আছে। প্রহর, হঠাৎ করে এত জ্বর বাঁধালি কি করে? সায়ন কোনো রকমে বলে, সেটাই তো বুঝতে পারছি না। ডক্টর আলো তাড়াতাড়ি আসে। এসে সায়নকে এভাবে দেখে অস্থির হয়ে যায়। আলো তাড়াতাড়ি এসে সায়নের মাথায় হাত দিয়ে দেখে অনেক জ্বর। সে তাড়াতাড়ি সায়নের জ্বর মাপে আর এমনি চেক আপ করে বলে, অনেকটা কেটে গেছে তো, তাই জ্বর এসেছে। ওষুধ দিয়ে দিচ্ছি, ঠিক হয়ে যাবে। সায়ন কাঁপতে কাঁপতে বলে, আজকে আবার ইঞ্জেকশন দিবেন না? আলো মুচকি হেসে বলে, ওকে, দিব না। সবার উদ্দেশ্য করে বলে, আপনার ঘরটা খালি করলে ভালো হতো। সবাই চলে যায়। আলো টেবিলে খাবার দেখে রাগ দেখিয়ে বলে, এ কি, আপনি খাবারটা খাননি কেন? আর নিশ্চয়ই কাল ওষুধ খাননি, তাই জ্বর এসেছে। কাল মনে করে দেওয়ার পরও এই অবস্থা। কি বলবো কি আপনাকে? নিজের কেন খেয়াল করেন না? অন্তত যারা আপনাকে ভালোবাসে তাদের কথা ভেবে তো নিজের খেয়াল রাখতে পারেন, তাই না? এখন যদি হসপিটালে ভর্তি করিয়ে দেই তাহলে কি খুব ভালো হবে? সায়ন বলে আলোকে চুপ করিয়ে দিয়ে বলে, এত কথা কিভাবে বলেন মিস আলো? আমি অসুস্থ, এতে আপনার এত রাগের কি হলো? সবার সাথে এমন করেন নাকি? আলো মুখ ফুলিয়ে বলে, বয়ে গেছে আমার সবার সাথে রাগ দেখাতে। আচ্ছা, রাগ করব না। খাবারটা খেয়ে ওষুধটা খেয়ে পরে ঘুমাবেন। আপনি যান, আমি খেয়ে নিব। কোনো কথা হবে না। আপনি না খাওয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না। আরে বোঝার চেষ্টা করেন, আপনি না গেলে প্রবলেম আছে। কি প্রবলেম? আপনার প্রবলেম আপনার কাছে রাখুন। আপনি যদি না খান তাহলে আমি যাব না, ব্যাস। অদ্ভুত জ্বালান তো। আচ্ছা, কোথায় দিন খাবার? আলো সায়নকে ধরে বসায়, পরে 1 চামচ স্যুপ এগিয়ে নিয়ে দেয় সায়নের মুখের সামনে। সায়ন একবার চামচের দিকে তাকিয়ে আরেকবার আলোর দিকে তাকায়। পরে সায়ন স্যুপের বাটি আর চামচ আলোর হাত থেকে নিয়ে বলে, আমি একাই খেতে পারবো। সায়ন স্যুপ খাচ্ছে আর এদিক সেদিক বারবার তাকাচ্ছে। তার মন খারাপ করে আছে। আলো সায়নকে ভালোভাবে পর্যবেক্ষণ করছে। একটু পর সায়ন বাটিটা এগিয়ে দিয়ে বলে, হয়েছে, আমি আর খেতে পারবো না, আর খেলেই বমি হয়ে যাবে। আলো বাটিটা নিয়ে বলল, ঠিক আছে, আর খাওয়া লাগবে না। এই ওষুধগুলো এবার খেয়ে ফেলেন তো দেখি। আলো পানির গ্লাস এগিয়ে দেয়, ঔষধ খাইয়ে দেয়। সায়ন ভালো হয়ে শুয়ে বলে, এবার আপনি যান, না হলে আমার ঘুম আসবে না। আসবে আসবে, আমি থাকলেই আসবে। বললাম তো, আপনি থাকলে ঘুম আসবে না। যান এখান থেকে। আপনি এত জানজান করবেন না তো, আমার লজ্জা করে না? আরে কিসের সাথে কি মিলাচ্ছেন? প্লিজ এখান থেকে যান। ইস, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, আপনি ঘুমান।
লাগবে না আমার। আলো কথা না বাড়িয়ে সায়নের মাথায় হাত বুলাতে থাকে আর গুনগুন করতে থাকে। সায়ন আর কিছু বলে না। আলো গান মনোযোগ দিয়ে শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। আলো কিছুক্ষণ সায়নের দিকে তাকিয়ে থাকে, তারপর বাইরে গিয়ে দেখে কেউ আছে কিনা। ওর সায়নের পুরো রুমে কিছু একটা খুঁজতে থাকে। আরো অনেক কিছু ছবি তুলে নিয়ে যায়। স্নেহা প্রহরকে ফোন করে। হ্যালো প্রহর, আমি কখন আসবো? আজ আসতে হবে না, আজ আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, তাই আমি কোনো জায়গায় যেতে পারবো না। আপনার চশা লাগবে না, আমি এসে পড়ি। আপনি আসলে আমার কাজে ডিস্টার্ব হবে, আপনার আসার কোনো দরকার নেই। আমি একটা কথাও বলবো না, প্রমিস। নো মিন্স নো। কাল দেখা হবে আমাদের, কিন্তু আজকে পারবো না। আমাকে আমার লেখার দিকে ফোকাস করতে হবে। আপনার সাথে কথা না বলে আমার দিন কাটবে কি করে? আগে যেভাবে কাটাতে। আগের দিনের মতো পরিস্থিতি তো এখন নেই। আচ্ছা, আপনার একটা ভালো বইয়ের নাম বলেন, আজ এটা পড়েই দিন কাটিয়ে দিব। আর হ্যাঁ, লাভ স্টোরি হতে হবে কিন্তু। নিশিরাত পারো? নো স্যাড এন্ডিং। এটা সেই তুমি? না, এটা তো অনেক কষ্ট। এক বিন্দু ভালোবাসা পড়ো তাহলে। আরে দূর, সব পড়া বইয়ের নাম বলছেন কেন? তুমি সব পড়ে থাকলে আমি কি করব? সব পড়া হয়নি, স্নেহময় ভালোবাসা পড়া হয়নি। তাহলে এটা পড়ো। শুধু শুধু আমাকে বিরক্ত করার মানে কি? এটাই আপনার সাথে বেশি কথা বলতে পারলাম। আচ্ছা, আপনার এই বইয়ে কিন্তু আমার নাম আছে, খেয়াল করেছেন আপনি? করলাম তো। এখন রাখি। একদিন আপনার মুখ থেকে আপনার গল্প শুনবো। আমি গল্প লিখতে ভালোবাসি, শোনাতে না। আমার এই মনের আশা একদিন ঠিকই পূরণ হবে, এটা আমার মন বলে। আচ্ছা, রাখি এখন। বলে রেখে দিয়ে বলে, সবার সব ইচ্ছে পূরণ হয় না, কিছু ইচ্ছে মনের মধ্যে বাসা বেঁধে রয়ে যায় আজীবন। অয়ন আর আমি শহরটা ঘুরে দেখলাম। বিকেল হয়ে গেছে, দুজনে বোট করে বেরিয়ে পড়ি ডলফিন দেখার জন্য। সূর্যের তেজ বেশি নয়, তাও নীল সমুদ্র ঝকঝক করছে আলোতে। বোট অনেক স্পিডে চলায় বাতাস জোরে এসে লাগছে মুখে। চুলের অবস্থা ভালো না, বাতাসে হাতেই আসছে না। অয়ন পিছনে দাঁড়িয়ে আমার চুল ঝুটি করে দিয়ে একটা ক্যাপ পরিয়ে যায়। আমি অয়নের বাহু জড়িয়ে ধরে সমুদ্রের ঢেউ দেখছি। বুক কাঁপানো ঢেউ, তার মধ্যে সাঁতারও পারি না। অয়ন মুচকি হেসে বলে, কি ভয় করছে? এত বেশি না, আপনি আছেন না। আচ্ছা নীর। অয়ন শান্ত হয়ে বলে, না কিছু না। আমি মুচকি হেসে বললাম, এ কি অয়ন, মানে আগুন সমুদ্রে এসে শান্ত হয়ে গেছে? অয়ন এই সমুদ্রের স্পর্শে না, এই নীরের স্পর্শে শান্ত হয়ে গেছে। দুজনেই চুপচাপ দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পরে বোট থেমে যায়, মানে আমরা এসে গেছি। আমি তো অনেক এক্সাইটেড। একটু পরেই শত শত ডলফিন আমাদের পাশ দিয়ে যেতে থাকে। ডলফিনের মতো আমিও লাফাতে থাকি। আমার দেখা বেস্ট সিন এটা। আমি জোরে জোরে বলতে থাকি, অয়ন দেখো দেখো, কত সুন্দর। ডলফিনের জন্য সমুদ্রের পানি ভালো করে দেখা যাচ্ছে না। আমার মনে হচ্ছে আমি এই ডলফিনের সাথে চলে যাই। অয়ন কিছু ছবি আর ভিডিও করে নেয় স্মৃতি হিসেবে। বেশ অনেকক্ষণ দেখার পর ডলফিনরা সব চলে যায়, সাথে সাথে আবার শুরু হয়ে যায় বোট। আমরা তীরে চলে আসি। কিছুক্ষণ আমরা তীরে হাঁটাহাঁটি করছিলাম। এরপর একটু পরেই আমরা ছোট্ট একটা রেস্টুরেন্টে যাই। সেখানে সবাই আনন্দ করছে, নাচ গান হচ্ছে। অয়ন আমাকে ভালো করে বলে দেয় যাতে উল্টোপাল্টা কিছু না খাই। অয়ন আমাদের জন্য খাবার আনতে যায়। এসে দেখে মারু কোথাও নেই। অয়ন চারপাশে খুঁজেও পায় না। অয়ন অস্থির হয়ে খুঁজতে থাকে। খবর নিয়ে দেখে মারুকে কারা সমুদ্রের দিকে নিয়ে গেছে। নীর সাঁতার পারে না, তার মধ্যে রাত সমুদ্রের যদি কেউ না বলে অয়ন পাগলের মতো দৌড়াতে থাকে সমুদ্রের দিকে। মারুকে অনেকে ধরে নিয়ে যায় সমুদ্রের দিকে। মারুর মুখ বেঁধে নিয়ে যায়। একটা বোটে করে মারুকে সমুদ্রের কিছুটা গভীরে নিয়ে যায়।
মারু ছোটাছুটি করছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। মনে মনে শুধু অয়নকে ডাকছে। সমুদ্রে নিয়ে গিয়ে মারুকে পানিতে ফেলে দেয়। মারুর মুখ বাঁধা, তাই কিছু বলতে পারছে না। হাত পা ছোটাছুটি করছে। এক পর্যায়ে শরীর নিস্তব্ধ হয়ে যেতে থাকে, দম বন্ধ হয়ে যেতে থাকে, হাত পা আর নড়ছে না। মারু ডুবে যেতে থাকে। ঠিক সে সময় একজন অন্য বোট থেকে লাফ দিয়ে মারুকে ধরে। লোকটি মারুকে নিয়ে উপরে উঠে, কিন্তু বেশি কিছু দেখা যাচ্ছে না। ঠিক ওই সময় অয়ন আর একটা বোর্ড নিয়ে এসে আলো জ্বালিয়ে এদিক সেদিক খুঁজতে থাকে। তখন অয়নের চোখে তাদের দুজনকে পড়ে। অয়ন দুজনকে উঠায়। লোকটির অবস্থাও ভালো না। অয়ন মারুকে কোলে নিয়ে নিড় করছে। পাশে থাকা লোকটিও জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর কাশছে। অয়ন লোকটির দিকে তাকিয়ে অবাক হয়ে বলে, প্রহর, তুই তুই এখানে কিভাবে আসলি? প্রহর, এই বিষয় নিয়ে পরে কথা হবে, আগে মারুকে দেখো। অয়ন মারুকে নিচে শুইয়ে ওর পালস চেক করে। মারুর নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। অয়ন বারবার বুকে চাপ দিয়ে সিপিআর দিচ্ছে। একটু পর মারুর শ্বাস চালু হয়, কিন্তু জ্ঞান এখনো ফিরেনি। বোর্ডটা তাড়াতাড়ি পারে নিয়ে যেতে চায়, কিন্তু পারে না। ওই গুন্ডারা তাদের বোর্ডে উঠে আসে। প্রহর ধরে মারা শুরু করে। অয়নও মারুকে এক পাশে রেখে মারা শুরু করে। দুজনে ইচ্ছে মতো মারতে থাকে। সাথে অয়নের বডিগার্ডরাও আছে, তারাও মারছে। প্রহর আর অয়ন তাদের সমুদ্রে ফেলে দিয়ে বোর্ড নিয়ে চলে আসে। পারে এসে বডিগার্ডদের বলে যায় যে তারা যদি বেঁচে পারে ফিরে তাহলে তাদের ধরে আনতে বলে অয়ন পাশে থাকা হসপিটালে নিয়ে যায়। অয়ন তার পরিচয় দিয়ে ডক্টরদের সাথে চিকিৎসা করতে থাকে। একটু পর